ডক্টর জোসেফ মার্ফির লেখা দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড এই বইটার নাম আমরা অনেকেই শুনেছি। তো এই বইটা নিয়ে আমাদের কাছে যে সোর্সগুলো এসেছে সেগুলো পড়ার পর আমার মনে একটা কথাই ঘুরছে। কি? এটা কি যুগান্তকারী কোনো মানসিক শক্তির চাবিকাঠি নাকি শুধুই সুন্দর কথার ফুলঝুরি? আজ আমরা ঠিক এটাই খতিয়ে দেখতে চলেছে। ঠিক। আমাদের উদ্দেশ্য কিন্তু শুধু বইয়ের সারসংক্ষেপ বলা নয়, বরং এর মূল ধারণাগুলোকে আজকের বিজ্ঞান আর বাস্তবতার নিরিখে একটু ব্যবচ্ছেদ করে দেখা। একদম ঠিক। আর বইটা যখন লেখা হয়েছিল তখন তো মনোবিজ্ঞানের জগৎটা আজকের মতো ছিল না। ঠিক। মার্ফি তখন আধ্যাত্মিকতা, ধর্ম আর তখনকার মনস্তত্ত্বকে মিলিয়ে একটা বেশ শক্তিশালী ধারণা সামনে এনেছিলেন। আজকের আলোচনায় আমরা দেখব 50-এর দশকের সেই ধারণাগুলোর কতটা আজকের দিনও প্রাসঙ্গিক আর কোথায় কোথায় আমাদের একটু প্রশ্ন নিয়ে থামতে হবে। আমার মনে হয় এটা একটা দারুণ বুদ্ধিবৃত্তিক ব্যায়াম হতে চলেছে। চমৎকার। তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করি। বইয়ের সবচেয়ে মূল ভিত্তিটাই হলো আমাদের মনের দুটো ভাগ, সচেতন আর অবচেতন। হ্যাঁ। ব্যাপারটা আসলে কি? এই দুটো কি মস্তিষ্কের আলাদা দুটো অংশ, নাকি কাজের দুটো ভিন্ন ধরন? এটা আসলে কাজের দুটো ভিন্ন ধরন। সোর্সগুলোতে খুব সহজ কিন্তু শক্তিশালী কিছু উপমা ব্যবহার করা হয়েছে। যেমন ধরুন একটা জাহাজের ক্যাপ্টেন আর তার ইঞ্জিন রুম। আচ্ছা। আমাদের সচেতন মন কনশাস মাইন্ড হলো সেই ক্যাপ্টেন। সে ডেকের উপর দাঁড়িয়ে চারপাশ দেখছে, মানচিত্র বিশ্লেষণ করছে, কোথায় যেতে হবে সেই সিদ্ধান্ত নিচ্ছে এবং নির্দেশ দিচ্ছে। একদম। সে তর্ক করে, বিচার করে, কোনটা ঠিক বা ভুল তা বোঝার চেষ্টা করে। আর অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড, সেটা হলো সেই ইঞ্জিন রুমের নাবিকেরা যারা ক্যাপ্টেনের নির্দেশ ছাড়া আর কিছু বোঝে না। ঠিক ধরেছেন। তারা ক্যাপ্টেনের নির্দেশের পেছনের কারণ নিয়ে কোনো প্রশ্ন করে না। একেবারেই না। ক্যাপ্টেন যদি বলে জাহাজটা ডুবিয়ে দাও, তারা সেটাকেই পরম সত্য ধরে নিয়ে জাহাজ ডোবানোর কাজ শুরু করে দেবে। অবচেতন মন ঠিক এমনই। সে ভালো মন্দের বিচার করে না, তর্ক করে না। সচেতন মন থেকে যে চিন্তা, বিশ্বাস বা নির্দেশ আসে সেটাকেই সে বীজ হিসেবে গ্রহণ করে। হ্যাঁ, এবং তার বিশাল শক্তি দিয়ে সেই বীজকে অঙ্কুরিত করার কাজে লেগে যায়। এজন্যই বইটাতে বারবার বলা হয়েছে আপনার প্রতিটি চিন্তা একটা কারণ আর জীবনের প্রতিটি পরিস্থিতি তার ফল। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আসছে। বলুন। অবচেতন মন কি এতটাই নির্বোধ যে ভালো মন্দের কোনো পার্থক্যই বোঝে না? আমাদের ভেতরে কি কোনো সহজাত সুরক্ষা ব্যবস্থা নেই যা ক্ষতিকর নির্দেশকে প্রত্যাখ্যান করতে পারে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নির্বোধ শব্দটা ব্যবহার না করে আমরা হয়তো বলতে পারি সে বিচারহীন, নন জাজমেন্টাল। আচ্ছা। সে মূলত অভ্যাসের উপর কাজ করে। আপনি যদি একবার ভাবেন আমার ক্ষতি হোক, সে হয়তো কিছুই করবে না। কিন্তু যদি দিনের পর দিন আবেগ আর বিশ্বাস দিয়ে এই চিন্তাটা করতে থাকেন, তখন সেটা একটা শক্তিশালী নির্দেশে পরিণত হয়। ঠিক তাই। আধুনিক নিউরোসায়েন্সের ভাষায় বললে আপনি মস্তিষ্কে একটা নতুন নিউরাল পাথওয়ে তৈরি করছেন। বারবার একই চিন্তা করলে সেই পথটা চড়া আর মসৃণ হতে থাকে। আর অবচেতন মন তখন সেই সহজ মসৃণ পথেই চলতে শুরু করে। একদম। তাই এটা তৎক্ষণাৎ ঘটে যাওয়া কোনো জাদু নয়, বরং দীর্ঘ সময় ধরে তৈরি করা একটা মানসিক প্যাটার্ন। আচ্ছা, তাহলে ব্যাপারটা মস্তিষ্কের প্রোগ্রামিংয়ের মতো। যদি তাই হয়, তাহলে আমরা এই প্রোগ্রামিংটাকে নিজেদের ভালোর জন্য কিভাবে ব্যবহার করতে পারি? বইটাতে তো কিছু কৌশলের কথাও বলা হয়েছে, যেমন অটো সাজেশন। হ্যাঁ, অটো সাজেশন বা আত্মপরামর্শ হল সচেতনভাবে নিজের জন্য প্রোগ্রাম লেখার মতো একটা ব্যাপার। কিভাবে? এর সবচেয়ে সহজ উদাহরণ হল ইতিবাচক মন্ত্র বা অ্যাফার্মেশনস। যেমন একজন হয়তো চাকরির ইন্টারভিউয়ের আগে খুব নার্ভাস। এটা তো হয়। সে যদি বারবার নিজেকে বলতে থাকে আমি এটা পারবো না, আমাকে দিয়ে হবে না, তাহলে সে আসলে তার অবচেতন মনকে ব্যর্থতার জন্য প্রোগ্রাম করছে। এর বদলে সে যদি আবেগ আর বিশ্বাস দিয়ে বারবার বলে আমি যোগ্য, আমি আত্মবিশ্বাসী এবং আমি এই পদের জন্য সেরা, তখন সে কিন্তু একটা সম্পূর্ণ ভিন্ন প্রোগ্রাম লিখছে। এটা শুনতে তো বেশ ভালো লাগছে, কিন্তু বাস্তবে কি এটা এত সহজ? সারাদিন ইতিবাচক চিন্তা করা তো একটা রোবটের মতো কাজ। আমাদের রাগ, দুঃখ, হতাশা এই আবেগগুলো কি কোনো দাম নেই? অবশ্যই আছে। আর মার্ফির তত্ত্বের এটা একটা বড় সমালোচনার জায়গা। ঠিকই বলেছেন। তিনি কিন্তু আবেগকে দমন করার কথা বলেননি, বরং আবেগের উৎস যে চিন্তা সেটাকে পরিবর্তন করার কথা বলেছেন।
কিন্তু এটা তো কঠিন। হ্যাঁ, বাস্তবেসটা কঠিন। যখন আমরা বারবার ইতিবাচক কথা বলি তখন আমরা শুধু ফাঁকা বলি আওড়াই না, আমরা আসলে আমাদের মস্তিষ্কের নিউরাল পাথওয়েগুলোকে নতুন করে সাজানোর চেষ্টা করি। এটাকে মস্তিষ্কের ব্যায়ামের মতো ভাবতে পারেন। জিমে যাওয়ার মতো। অনেকটা তাই। প্রথম প্রথম জিমে গিয়ে যেমন কষ্ট হয়, এটাও ঠিক তেমনই। কিন্তু নিয়মিত চর্চার মাধ্যমে পুরনো নেতিবাচক চিন্তার পথগুলো দুর্বল হতে থাকে আর নতুন ইতিবাচক চিন্তার সংযোগগুলো শক্তিশালী হয়। এই প্রসঙ্গে বাইরের প্রভাবের কথাটাও আসে। মানে সোর্সগুলোতে হেটেরো সাজেশনের উল্লেখ আছে, অন্যদের থেকে পাওয়া পরামর্শ। ঠিক। ওটা তো আরও জটিল। অনেক বেশি জটিল, কারণ ছোটবেলা থেকে আমাদের অবচেতন মনটা একটা স্পঞ্জের মতো থাকে। পরিবার, শিক্ষক, বন্ধু, সমাজ, সবার কথা, বিশ্বাস, ভয় সবকিছু সে শুষে নেয়। কেউ হয়তো ছোটবেলায় শুনেছে টাকা উপার্জন করা খুব কঠিন, বা তুমি অঙ্কে ভালো নও। আর সেগুলো মনে গেঁথে যায়। হ্যাঁ, এই কথাগুলো যদি বিনা প্রশ্নে মনে গেঁথে যায় তাহলে প্রাপ্তবয়স্ক জীবনেও সেই বিশ্বাসগুলো আমাদের অবচেতন থেকে নিয়ন্ত্রণ করতে থাকে। তাহলে উপায়? উপায় হল মার্ফির মতে আমাদের সচেতন মনকে একজন দ্বাররক্ষীর বা গেট কিপারের ভূমিকা নিতে হবে। কোন চিন্তা বা বিশ্বাস ভেতরে ঢুকতে দেব আর কোনটাকে প্রত্যাখ্যান করব, সেই সিদ্ধান্তটা সচেতনভাবে নিতে হবে। একদম। এটা শুনে আমার নিজের কথাই মনে পড়ছে। অনেক সময় কোনো কারণ ছাড়াই আমার মনে হয় আমি এটা পারব না। তাহলে কি এটাও ছোটবেলার কোনো নেতিবাচক পরামর্শের ফল হতে পারে? হওয়ার সম্ভাবনাই বেশি। আমাদের অনেকেরই এমন কিছু ভিত্তিহীন ভয় বা সীমাবদ্ধতার বিশ্বাস থাকে যার উৎস আমরা খুঁজে পাই না। সেগুলো প্রায়ই শৈশবের হেটেরোসাজেশনের ফল। এই যে ইতিবাচক কথা বলার শক্তি, এটা তো গেল ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে। কিন্তু বইটাতে যেখানে সবচেয়ে বড় লাফটা দেওয়া হয়েছে সেটা হলো শারীরিক নিরাময়ের বিষয়টা। হ্যাঁ, এখানেই আমার সংশয়টা সবচেয়ে বেশি। শুধু চিন্তা দিয়ে কি শরীরকে সারিয়ে তোলা সম্ভব? এটা তো কি বলে প্রায় অলৌকিক শোনাচ্ছে। আমি আপনার সংশয়টা বুঝতে পারছি। আর সত্যি বলতে এখানেই মার্ফির তত্ত্ব সবচেয়ে বেশি বিতর্কিত এবং একই সাথে সবচেয়ে আকর্ষণীয়। চলুন এটাকে একটু ভেঙে দেখি। আমাদের শরীরের যে গুরুত্বপূর্ণ কাজগুলো নিজের থেকেই চলে, যেমন হৃৎস্পন্দন, শ্বাস-প্রশ্বাস, হজম, কোষের পুনর্গঠন, এগুলো কে নিয়ন্ত্রণ করে? অবচেতন মন। ঠিক। মার্ফির দাবি হল এই মনের ভেতরে একটা সহজাত নিরাময় শক্তি বা ইনফিনিট হিলিং প্রেজেন্স আছে, যা সব সময় শরীরকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে চায়। কিন্তু এটা তো একটা আধ্যাত্মিক ধারণা। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? মজার ব্যাপার হল মার্ফি যেটাকে আধ্যাত্মিক শক্তি বলছেন, আজকের বিজ্ঞান তাকেই ভিন্ন নামে ডাকছে। আমরা সবাই প্লেসিবো এফেক্ট বা প্ল্যাসিবো এফেক্টের কথা জানি, তাই না? হ্যাঁ, যেখানে চিনির বড়ি খেয়েও মানুষ সুস্থ হয়ে যায়। একদম। যেখানে একজন রোগীকে চিনির বড়ি দিয়ে বলা হয় এটা একটা শক্তিশালী ওষুধ, এবং দেখা যায় শুধু সেই বিশ্বাসের জোরেই রোগীর অবস্থার উন্নতি হচ্ছে। এটা কি? এটা তো আসলে অবচেতন মনের ওপর বিশ্বাসের প্রভাব। আচ্ছা। আরও গভীরে গেলে সাইকোনিউরো ইমিউনোলজি নামে বিজ্ঞানের একটি শাখাই আছে। সাইকোনিউরো ইমিউনোলজি। এটা গবেষণা করে আমাদের মানসিক অবস্থা, আমাদের চিন্তা, আবেগ কিভাবে সরাসরি আমাদের স্নায়ুতন্ত্র এবং রোগ প্রতিরোধ ক্ষমতার বা ইমিউন সিস্টেমের ওপর প্রভাব ফেলে। তার মানে মার্ফির ধারণাটা যতটা অলৌকিক শোনায় ততটা অবৈজ্ঞানিক হয়তো নয়। হয়তো নয়। বইয়ের সোর্সে ডক্টর জেমস এসডেলের একটা অসাধারণ উদাহরণ দেওয়া আছে। উনি তো সম্মোহন ব্যবহার করে সার্জারি করতেন, তাই না? হ্যাঁ, আর গল্পটা শুনলে গায়ে কাটা দেয়। ভাবুন একবার, সময়টা 1840-এর দশক। অ্যানাস্থেশিয়া আবিষ্কার হয়নি তখন। একদম। কলকাতায় একজন স্কটিশ সার্জন ডক্টর জেমস এস ডেল প্রায় 400টি বড় অপারেশন, এমনকি অঙ্গচ্ছেদের মতো ভয়ঙ্কর সার্জারিও করেছিলেন কোনো রকম চেতনা নাশক ছাড়াই। অবিশ্বাস্য। তিনি রোগীদের গভীর মানসিক নিদ্রা বা সম্মোহনের অবস্থায় নিয়ে যেতেন এবং তাদের অবচেতন মনকে নির্দেশ দিতেন, তুমি কোনো ব্যথা অনুভব করবে না, তোমার কোনো ইনফেকশন হবে না, তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে। আর তার ফল? অবিশ্বাস্য হলেও সত্যি, তার রোগীদের মৃত্যুর হার ছিল তখনকার সময়ের তুলনায় অনেক কম এবং তারা দ্রুত সেরে উঠত। এটা কোনো জাদু ছিল না, ছিল মানুষের অবচেতন মনের ওপর গভীর বিশ্বাস এবং নির্দেশের এক অবিশ্বাস্য নিদর্শন। এটা একটা অবিশ্বাস্য ঘটনা, কিন্তু আমাদের এখানে খুব সতর্ক থাকতে হবে, তাই না? অবশ্যই।
এই ধারণা কি মানুষকে আধুনিক চিকিৎসা থেকে দূরে সরিয়ে দেবার ঝুঁকি তৈরি করে না? বিশ্বাস দিয়ে তো আর একটা ভাঙা হাড় জোড়া লাগবে না, না। আর ক্যান্সারের টিউমার উধাও হয়ে যাবে না। একদম ঠিক পয়েন্ট। এবং এটা খুব পরিষ্কার করে বলা দরকার, মারফির দর্শন কোনোভাবেই আধুনিক চিকিৎসার বিকল্প নয়, বরং পরিপূরক। পরিপূরক। হ্যাঁ, ভাঙা হাড়ের জন্য ডাক্তারের কাছেই যেতে হবে, টিউমারের জন্য কেমোথেরাপি বা সার্জারি দরকার। কিন্তু এর পাশাপাশি একজন রোগী যদি বিশ্বাস করে যে সে সুস্থ হয়ে উঠবে, তাহলে তার সেরে ওঠার প্রক্রিয়াটা দ্রুত হতে পারে। ঠিক তাই, তার শরীর চিকিৎসার প্রতি ভালোভাবে সাড়া দেবে, তার সেরে ওঠার প্রক্রিয়াটা দ্রুত এবং মসৃণ হতে পারে। মানসিক শক্তি চিকিৎসার কার্যকারিতাকে বাড়িয়ে দেয়, চিকিৎসা ব্যবস্থাকে প্রতিস্থাপন করে না। ভয়, উদ্বেগ আর হতাশা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়, এটা আজ প্রমাণিত। ইতিবাচক বিশ্বাস সেই দুর্বলতাকে কাটাতে সাহায্য করে। তাহলে এই পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়াচ্ছে? একদিকে যেমন মনের অপরিসীম শক্তির কথা বলা হচ্ছে, যা অনুপ্রেরণা দেয়, অন্যদিকে বাস্তবতার একটা কঠিন দিকও তো আছে। উৎসগুলোতে বারাবারা এরেন রিচের ব্রাইট সাইডের বইটার কথা উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, এবং এই ভারসাম্যটা বোঝা খুব জরুরি। মারফির তত্ত্বের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল এটি অনেক সময়ে পারিপার্শ্বিক বাস্তবতাকে ছোট করে দেখে। কিভাবে? ধরুন, একজন মানুষ চরম দারিদ্র্য বা প্রাতিষ্ঠানিক বৈষম্যের শিকার, সিস্টেমিক ব্যারিয়ার্স যাকে বলে। হ্যাঁ, তাকে যদি শুধু বলা হয় তুমি ইতিবাচক চিন্তা করো তাহলেই সব ঠিক হয়ে যাবে, এটা তার বাস্তব সংগ্রামকে অপমান করার মতো শোনায়। এখানে আর্থসামাজিক অবস্থা, সুযোগের অভাব, এই বিষয়গুলোও তো সত্যি। তার মানে মানসিকতার শক্তি অনস্বীকার্য, কিন্তু সেটা একটা বৃহত্তর এবং জটিল বাস্তবতার মধ্যে কাজ করে। শুধু ইতিবাচক চিন্তা করলেই তো আর সামাজিক অবিচার দূর হয়ে যাবে না। ঠিক তাই। বারবারা এহরিনরিচ তার বইয়ে যেটাকে অতিরিক্ত আশাবাদের স্বৈরাচার বা টিরেনি অফ পজিটিভ থিঙ্কিং বলেছেন, সেটা একটা বাস্তব সমস্যা। আচ্ছা। যখন কোনো ব্যক্তি ব্যর্থ হয়, তখন এই দর্শন তাকে পুরোপুরি একা দায়ী করে ফেলে। তোমার চিন্তাভাবনা ঠিক ছিল না, তাই তুমি ব্যর্থ হয়েছ। এটা তো ব্যক্তির ওপর অংছম চাপ তৈরি করে। ঠিক, এবং সিস্টেম বা পারিপার্শ্বিকতার দায়কে কমপ্লিটলি অস্বীকার করে। তাই আমাদের বুঝতে হবে, অবচেতন মনের শক্তি আমাদের ব্যক্তিগত জীবনের ওপর নিয়ন্ত্রণ আনার একটা অসাধারণ যন্ত্র, কিন্তু এটা সব সমস্যার সমাধান নয়। এটা আমাদের এম্পাওয়ার্ড করে, কিন্তু সব জানতা করে না। চমৎকার বলেছেন। তাহলে আজ আমরা অনেক গভীরে গিয়ে আলোচনা করলাম। আমরা দেখলাম মনের সচেতন ও অবচেতন অংশের সম্পর্কটা কেমন, কিভাবে ইতিবাচক মন্ত্র বা অটোসাজেশনের মাধ্যমে আমরা আমাদের মানসিক প্রোগ্রামিং বদলাতে পারি। আমরা নিরাময়ের ক্ষেত্রে বিশ্বাসের অবিশ্বাস্য ভূমিকার কথা জানলাম এবং প্লেসেবো এফেক্ট বা সাইকো নিউরো ইমিউনোলজির মতো আধুনিক বিজ্ঞানের সঙ্গে এর সংযোগও দেখলাম। এবং সব শেষে একটা সমালোচনামূলক দৃষ্টিকোণ থেকে এর সীমাবদ্ধতাগুলোও বোঝার চেষ্টা করলাম। ঠিক। এই আলোচনার মূল কথাটা হল, আমাদের ভেতরের জগৎটা বাইরের জগৎকে দারুণভাবে প্রভাবিত করে। অবচেতন মন একটা উর্বর জমির মতো, যেখানে আমরা সচেতনভাবে চিন্তার বীজ বপন করতে পারি। কিন্তু সেই জমিটা কোনো বাস্তবতার উপর দাঁড়িয়ে আছে, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। একদম। এটা অন্ধ বিশ্বাস নয়, বরং সচেতনভাবে নিজের মানসিক শক্তিকে ব্যবহার করার একটা কৌশল। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা দারুণ চিন্তার খোরাক রেখে যেতে চাই। বেশ তো। বইটাতে বলা হয়েছে, শেক্সপিয়ার বা বিথোভেনের মতো মহান শিল্পীরা নাকি তাদের সৃজনশীলতার জন্য অবচেতন মনকে ব্যবহার করতে পারতেন। তারা নাকি ঘুমের আগে নিজেদের অবচেতন মনকে কোনো একটা সমস্যা সমাধানের নির্দেশ দিয়ে ঘুমাতেন। ঠিক। যদি স্বাস্থ্য বা সাফল্যের জন্য অবচেতন মনকে নির্দেশ দেওয়া যায়, তাহলে কোনো জটিল সৃজনশীল সমস্যা সমাধানের জন্য এটা ব্যবহার করা যাবে না কেন? ভাবার মতো বিষয়। ধরা যাক আমাদের কোনো শ্রোতা একটা কঠিন ডিজাইন বা লেখার আইডিয়া নিয়ে আটকে আছেন। আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি তিনি নিজের মনকে শান্তভাবে নির্দেশ দেন, আমার অবচেতন মন এই সমস্যার একটা সুন্দর সমাধান খুঁজে বের করছে, তাহলে কি হতে পারে? হয়তো আজ সকালে ঘুম থেকে ওঠার পর বা দিনের কোনো এক অপ্রত্যাশিত মুহূর্তে তার মাথায় দারুণ একটা সমাধান চলে আসতেও পারে। চেষ্টা করে দেখতে তো কোনো ক্ষতি নেই।